নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ, ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের, নাকচ করে পাল্টা প্রশ্ন জামায়াত আমিরের। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার তত্ত্বাবধানে আবারও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। বিদেশ যাত্রা বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে জবাই করে হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি ও এমএমএম নাসির উদ্দিন। 10 ডিসেম্বর সেই ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। সেদিন দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও তার কমিশন। এর আগে বেলা 11:30টায় নির্বাচন ভবনে সিইসি সহ কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত ইসলামী। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের। গেল সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সাথে বৈঠক করে। এদিন সকাল 10:30টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। অনাস্থা নিয়ে আমরা আসিনি, কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য, সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এমফাসিস দিয়েছি। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনারা যে কথা দিলেন আমাদের, ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন, তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। এই মুহূর্তে নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এই আর তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেব। স্যার, সাধারণত যেদিন রেকর্ড হয় বা এর আগে দেখেছি স্যার যে রেকর্ডের দিনই স্যার তফসিল ঘোষণা হয়। আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। আপনারা, আমি এত কৃপণ না। ভোটের প্রস্তুতি, যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ আপনাদের? তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি, শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকেই 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না।
নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানা, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। উপদেষ্টা আরো বলেন, সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয়। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পার্টির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সব রাজনৈতিক দল মাঠে, তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায় তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে। সবকটা কিন্তু একটা প্রশিক্ষণ কিন্তু একটা ছোট একটা জিনিস না, একটা শব্দ না, এটা একটা বিরাট বড় একটা এরিয়া। বডি ক্যামেরা তো কি না হচ্ছে, বহু আগেই বলছি, রংপুরে যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, বিএনপি ক্ষমতা এলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির নেতারা আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির দ্বিতীয় দিনে প্রশিক্ষণে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মাস কার্ডের মতো 8টি জনবান্ধব পরিকল্পনার বিশদ ব্যাখ্যা জেলা মহানগরের ছাত্রদলের শীর্ষ নেতাদের জানান দায়িত্বশীল নেতারা। উদ্দেশ্য, নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে কর্মপরিকল্পনা ও বার্তা পৌঁছে দেওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন তিনি। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড। এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জামাতে বিভ্রান্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। রাজধানীতে পোষা প্রাণীদের চিকিৎসাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রাণী সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত। ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল। নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, ঘোষিত সময় নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না।
ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আজ আবারও তার চিকিৎসার তত্ত্বাবধানে হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন। যাচ্ছি তার কাছে। শাফিন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? বিদেশ নেয়ার বিষয়ে চিকিৎসক বা পরিবারের কাছ থেকে কি কিছু জানা গেল? মারফি, যেটি জানাচ্ছিলেন, এখন থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে বেলা 3:30টার দিকে ডাক্তার জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন। তিনি দেশে আসার পর থেকেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে তিনি চিকিৎসা ব্যবস্থার যে সকল পরিবর্তন দরকার বা যে সকল প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে সেগুলো ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করছেন। গতকাল সবশেষ ব্রিফিংয়ে ডক্টর AJM জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সিটি স্ক্যানে স্বাভাবিক রিপোর্ট পাওয়া গেছে। এর আগে শুক্রবার এন্ডোস্কোপি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের, এবং সেখানে এন্ডোস্কোপিতে দেখা যায় যে তার পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এরপর থেকে এই যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হলো। এছাড়াও বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে খুব বেশি পরিবর্তন হয়নি, অর্থাৎ একই রকম অবস্থায় থেকে এখনও তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অর্থাৎ CCUতে রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, সেটি আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি। অর্থাৎ তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন এখনও বলা যাচ্ছে না। জানেন যে বেগম খালেদা জিয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবারে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল, তবে সেই এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি দুপুর নাগাদ যে তারা জানিয়েছেন যে এই বিমানটির যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমানবন্দরে সকাল 8টায় পৌঁছানোর কথা ছিল মঙ্গলবার, সেটি আসছে না, সেটিও নিশ্চিত করে বলা যায়। তো উদ্ভূত পরিস্থিতিতে এটি বলা চলে যে বেগম খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সে সকল কিছুর সমন্বয় করছেন। এখান থেকে যদি শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো বিদেশে নেওয়ার যে আলাপটি সেটি আবারও পুনরায় হতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত সবশেষ। মারফি। জি শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো 18 দলীয় নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এই জোটে রয়েছে 6টি নিবন্ধিত ও 12টি অনিবন্ধিত রাজনৈতিক দল। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন জোটের নেতারা। জোটের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন সরকার নির্বাচন নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, একই সঙ্গে আগামী নির্বাচন মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টির একাংশ সহ সমমনা 18 রাজনৈতিক দল। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF নামের এই জোট, যাতে একাট্টা হয়েছেন প্রয়াত HM এরশাদের জাতীয় পার্টির প্রভাবশালী কয়েকজন নেতা, যারা বিভিন্ন সময়ে দল ভেঙে একাধিক অংশে বিভক্ত ছিলেন। তাদের সাথে যোগ দিয়েছে গোলাম সারোয়ার মিলনের জনতা পার্টি, তৃণমূল BNP এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল NDM। জোটের প্রধান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে, উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এবং মুখপাত্র ABM রুহুল আমিন হাওলাদার। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার উপর জোর দেন জোটের নেতারা। অভিযোগ করেন ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট নয়। মব কালচার বন্ধ হয়, আমি তো এটা দেখতে পাচ্ছি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বলেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সময় আমাদের সচেতন থাকতে হবে। অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। NDF-এ 18 দল জোটবদ্ধ হলেও এদের মধ্যে 12টিরই নিবন্ধন নেই।
ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। একীভূত করার উদ্যোগ ভালোভাবে এগোচ্ছে। এরপর কোনো ব্যাংক ঋণ খেলাপি হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্যদিকে পরিকল্পনা কমিশন বলছে শরিয়া ভিত্তিক ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে, কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না এই খাত থেকে। ১.৫ বছর আগে রাজনৈতিক পালাবদলের পর অর্থনীতি ছিল কঠিন সন্ধিক্ষণে। বাজারে তখন পণ্য ও সেবার দাম নিয়ে তীব্র ক্ষোভ, দ্রুত কমছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যাংকে অনাদায়ী ঋণের বোঝা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫%। সমাধান টানতে তখন থেকেই কঠোর মুদ্রানীতি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও ডলার বাজারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্তর্বর্তী সরকার। সেসব চেষ্টা সফল হলো নাকি ব্যর্থ, সোমবার তার পোস্টমর্টেম করে পরিকল্পনা কমিশন। রাগঢাক না করেই জানায় রাজস্ব আদায় লক্ষ্যের মাত্র অর্ধেক অর্জন করতে পেরেছে এনবিআর। বাজেটের অর্থ ব্যয়ে বেশ পিছিয়ে একাধিক মন্ত্রণালয়। ইনস্টিটিউশনস কাজ না করলে যে অন্যান্য এসডিজির ইনইকুয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো যে কাজ করে না, পাওয়া যায় না, অ্যাচিভমেন্ট হয় না, তারই একটা রিফ্লেকশন এখানে আছে। বাংলাদেশ এসডিজিতে তার র্যাঙ্ক হচ্ছে 114, হ্যাঁ, এবং আউট অফ 167। এমডিজিটা আমরা ভালো করেছিলাম, কিন্তু এসডিজিটা আমরা ভালো করিনি। অর্থনীতিবিদরা বলছেন বিপজ্জনক পরনির্ভরশীল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ সংস্কারের ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে সাফল্য আসেনি। দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। সেটা হলো যে হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম, এবং তারপরে সেটার নক অন এফেক্ট, কাসকেডিং এফেক্ট পড়ছে হলো আমাদের এমপ্লয়মেন্টে। পলিটিক্যাল উইল as well as political stamina, এই দুটো যদি একসাথে না হয় তাহলে সংস্কার এগোয় না। আর সংস্কারকে এগিয়ে নিতে না পারলে যেমন করেছি তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। এনবিআর চেয়ারম্যান জানান প্রচলিত আইন দিয়ে ভ্যাট আদায় করা কঠিন। অন্যদিকে সরকারের ইতিবাচক কার্যক্রম নিয়ে ভুল বার্তা দেওয়ার অভিযোগ প্রেস সচিবের। চিটাগাং কোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন যে কিভাবে এই ডিবেটটাকে হাইজ্যাক করা হয়েছে, এই ডিবেটটাকে নেওয়া হয়েছে কি আপনি এমন সব টাইনি গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন। সবাইকে একমত হতে হবে যে আমরা ভেইটে সিস্টেমে কোনো ডিস্টরশন রাখবো না, কম দেই বেশি দেই যাই দেই এটা বৈষম্যহীনভাবে দেবো, এবং এখানে আমরা কোনো এক্সামশন মেকানিজম থাকলেও খুবই সামান্য, এবং আমাদেরকে নতুন করে হয়তো ভিএটি ল আবার তৈরি করতে হবে। নীতি নির্ধারকরা জানান গত ১.৫ বছরে অর্থনীতি সংস্কারের লড়াই সহজ ছিল না, ভেঙে পড়েছিল প্রশাসনিক কাঠামো। ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এতগুলি যে লোন নিলাম বিশ্ব ব্যাংক থেকে, তারপরে এডিবি থেকে, কোথায় করেছি ক্যাপাসিটি? আমি অবাক হয়ে গেছি। আমার জায়গা আমার প্রজেক্ট ডকুমেন্ট লিখে দেয়, জায়গা আমার ইভেন ক্যান্ডার ডকুমেন্ট লিখে দেয়। বাংলাদেশে এমন ব্যাংকও আছে যার মূলধনের ৯৯% খেলাপি এবং এটি আর আদায় করা সম্ভব না। তার মানে সুশাসন নিশ্চিতের কোনো বিকল্প নেই। আমরা বলে দিয়েছি এরপর থেকে কোনো ব্যাংকে ঋণ খেলাপি হলে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে। আরও জানাতে চাই আগামী সপ্তাহ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। পরিকল্পনা কমিশন মনে করে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৩.৫ থেকে ৪% মধ্যে থাকবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। খুব শিগগিরই ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও আসামি। ২৪ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন মানবতা বিরোধী অপরাধ, হত্যায় উস্কানি, প্ররোচনা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। তদন্তে এসব অভিযোগের সরাসরি প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। তদন্তে জুলাই আন্দোলনের ভিডিও ফুটেজ ও আসামিদের ফোনালাপের ফরেনসিক করা হয়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দলটির সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ নেতাকে আজ হাজির করা হয়েছে। সকাল 9:45টার দিকে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ সময় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাস্যজ্জ্বল দেখা যায়। এ সময় পলক ছিলেন নিশ্চুপ।
আজ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 15 ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। তাদের একজন গৃহকর্ত্রী লায়লা আফরোজ, অপরজন মেয়ে সাফিসা বিনতে আজিজ। সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। এর জন্য গৃহকর্মীকে সন্দেহ করছেন স্বজনরা। তবে সিসিটিভি ও খুনের আলামত পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। সকাল 7:52 কালো বোরকা পরে মুখ ঢেকে ভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। প্রায় 2.25 ঘন্টা পর 9:36 স্কুলের পোশাক পরে পিছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। ঘটনা এই বহুতল ভবনের 8ম তলায়। ভেতরে গিয়ে দেখা যায় লিফটের সামনে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ। উপরে গিয়ে দেখা যায় মেঝেতে ছোপ ছোপ রক্ত। নিজের ফ্ল্যাটের সামনে বসেই পুলিশ ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জানান, স্কুল শেষে সকাল 10:30 নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন পড়ার টেবিলে রক্তাক্ত মেয়ে আর ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ। পরে মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকাই দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। প্রতিবেশীরা জানান, প্রায় 13 বছর আগে এই ফ্ল্যাটে উঠেছিলেন আজিজুল ইসলাম দম্পতি। নিহত মেয়ে নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমার মেয়ের সাথে একদম ছোটবেলা থেকে আসছে। মানে এটা কোনোভাবে, মানে এটা কিভাবে, এর মনের মতো ভালো মানুষ হয় না। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসেছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা মাত্র 4 দিন আগে এই বাসায় কাজ শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা। তার গ্রামের বাড়ি রংপুর, থাকেন বিহারি ক্যাম্প এলাকায়। ময়না তদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।